আচ্ছা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ। তো ব্যাকরণের একদম বোঝার জিনিসগুলো আসলে এইখান থেকেই শুরু হয়। তো আমরা বোঝার ট্রাই করব যে পড়ার মতো কী কী আছে। তো শুরুতেই দেখো, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। তো অনেকগুলো ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা, যেগুলো আমরা বলি, শুনি, এগুলো। তো ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। এই লাইনটা আমরা দাগায় ফেলবো। ওকে, বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি আছে। তো মৌলিক শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? যে কি মৌলিক মানেই হচ্ছে ওইখানে অন্য কিছুর মিশেল থাকবে না, ওটা একটা ইউনিক জিনিস হবে, তাই তো? তো ৩৭টা টোটাল মৌলিক ধ্বনি আছে। তবে বর্ণ আছে আমাদের কতগুলো বাংলায়? 50টি। তার মধ্যে 11টা আছে আমাদের স্বরবর্ণ, আর 39টা আছে আমাদের ব্যঞ্জন বর্ণ। তবে মৌলিক ধ্বনি আছে 37টা। ওকে, তো এর মধ্যে আবার আমাদের মৌলিক স্বরধ্বনি আছে, আবার মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে। তো এগুলোকে আমরা আলাদা করে ফেলবো। তো আমরা ধীরে ধীরে আগাই। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তো এইখানে মৌলিক স্বরধ্বনির কথা বলবে এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনির কথা বলবে। তারপর দেখো, মৌলিক স্বরধ্বনি আছে 7টা। কয়টা? 7টা আছে আমাদের মৌলিক স্বরধ্বনি। কি কি? ই, এ, অ, এ, আ আর ও, তার সাথে ও আছে। টোটাল 7টা। ই, এ, আ, অ, ও, উ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি কি জিনিস? এই ব্যাপারটা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে যেই ধ্বনিগুলা একদমই ইউনিক। তো এইখানে বাদ দিছি আমরা কয়েকটা, যেমন হ্রস্বের সাথে দীর্ঘ ই ছিল, তো দুইটাই কিন্তু ই এর উচ্চারণ হয়। হ্যাঁ, তো আমরা একটা নিছি আর কি। এইভাবে আমরা মৌলিক 7টা নিয়ে আসছি। ওকে, তো 7টা যেহেতু আমাদের মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা হবে? 37 থেকে যদি আমরা 7টা বাদ দিই, 30টা। তো এই 30টা হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জনধ্বনি। তো এই দুইটা থেকেই মোটামুটি প্রশ্ন হইতে পারে, তো আমরা মনে রাখবো। তো এই 30টা আমরা কীভাবে মনে রাখতে পারি? তো 30 যেহেতু একটা বড় নাম্বার, এতগুলো মনে রাখা একটু টাফ। তো আমরা একটু বোঝার ট্রাই করবো যে কীভাবে হয়েছে। যেমন যদি আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে কিন্তু আমরা বর্গীয় ধ্বনি হিসেবে মুখস্থ করছিলাম, ঠিক আছে? বর্গীয় বর্ণ হিসেবে, যেমন কি ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, ক চ ট ত প। কম বেশি আমরা সবাই এটার সাথে পরিচিত। তো এই সবগুলো বর্গের প্রথম 4টা করে নিয়েই প্রথমে আমরা মিলাই ফেলবো। যেমন ক বর্গীয় যদি বলি, কি কি আছে আমাদের এইখানে? ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। ওকে, তারপর দেখো কয়ের পর কি আসে? চ বর্গীয়। চ বর্গীয় আমাদের কি কি আছে দেখো? চ, ছ, ঝ, ইয়। আমরা কিন্তু 4টা করে নিব। তারপর দেখো ট বর্গীয় আছে কি কি? প্রথম 4টা ট, ঠ, ড, ঢ। কোথায়? ট, ঠ, ড, ঢ গেল। তারপর কি আছে? ত বর্গীয় আছে। চলো আমরা এবার ত বর্গীয় দেখি। ত বর্গীয় কোথায়? এই যে ত, থ, দ, ধ। ওকে, শেষ বর্গীয় কোনটা? প বর্গীয়। প্রথম 4টা কি কি? প, ফ, ব, ভ। এই টোটাল 5টা বর্গীয়র প্রথম 4টা করে নিয়ে টোটাল 20টা কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, আর থাকলো কয়টা? 10টা। তো এই 10টা আমরা মিলাই নিব। তো দেখো এখানে এই যে ম, ন, উম, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে নাসিক্য বর্ণ। তারপর আছে আমাদের এই দন্তস্ব, তালিবস্য এবং হ, এগুলোকে আমরা উষ্ম বর্ণ বলি। তারপর ল আছে, লকে আমরা পার্শ্বিক বর্ণ বলি। রকে কম্পনজাত বর্ণ বলি। আর এই ডয় শূন্য র আর ঢয় শূন্য র যেই দুটো আছে, এগুলোকে আমরা তারুণজাত ধ্বনি বলি। তো এই যে এই টোটাল 30টা হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনি, আর 7টা আছে আমাদের কি? মৌলিক স্বরধ্বনি। এই 7টা মৌলিক স্বরধ্বনি আমরা মুখস্থ এখন করলাম না, কারণ 6 নাম্বার পরিচ্ছেদে এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এইটুকুতে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। আমরা সামনের দিকে আগাইতে পারি। দেখো কি বলছে, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে আমরা কি বলতেছি? স্বরধ্বনি। মেইন কথা, বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পাচ্ছে না, সেগুলোকে আমরা স্বরধ্বনি হিসেবে বলতেছি। আবার অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বিভিন্ন বাক প্রত্যঙ্গের সাথে বাধা পাচ্ছে, সেগুলোকে আমরা বলতেছি ব্যঞ্জন ধ্বনি। ওকে, তো যদি বাধা না পায় তাহলে ওইটাকে আমরা স্বরধ্বনি বলবো, আর যদি বাধা পায় ওইটাকে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনি পড়ব। এটা নিয়ে আশা করি আর কারো কনফিউশন থাকার কোনো প্রশ্নই ওঠে না।
তারপর দেখো ধ্বনির প্রতীককে বলা হয়েছে বর্ণ। তো ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে আমাদের যেটা আমরা বাকযন্ত্রের সাহায্যে আর কি তৈরি করি এবং কান দিয়ে শুনতে পাই। তো এই ভাষা আর কি আগে ছিল আমাদের বলার এবং শোনার জিনিস, কেউ বলে কেউ শোনে, কিন্তু পরবর্তীতে আমরা এগুলোতে লিখিত হিসেবে রাখতে গেছি, তখন আমাদের ধ্বনিকে বর্ণে পরিণত করতে হয়েছে, কারণ আমরা মুখের ভাষাটাকে কি লিখিত হিসেবে রাখতে চাইছি। তো ধ্বনির প্রত্যেককে আমরা বলতেছি হচ্ছে কি বর্ণ। ওকে, এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করেছে। তো বর্ণ আমরা চোখ দিয়ে দেখতে পাই, বর্ণ দেখে আমরা পড়তেও পারি। ওকে, ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ইংরেজিতে একটা ট্রিকি প্রশ্ন প্রায়ই আমরা শুনি যে ইংরেজিতে অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট কিন্তু আমাদের 26টা না, অ্যালফাবেট হচ্ছে আমাদের একটা। ওকে, তো অ্যালফাবেটের বাংলা হচ্ছে বর্ণমালা। কি? বর্ণমালা। তাহলে এটা কিসের মালা? বর্ণের মালা। তো আমাদের যতগুলা বর্ণ আছে সবগুলো নিয়ে যদি আমরা একটা মালা গাঁথি, তো সেটাকে আমরা বলতে পারি বর্ণমালা। হ্যাঁ, তো ইংরেজিতে যেমন 26টা বর্ণ আছে, এই 26টা যেমন এ থেকে মনে করো এ বি সি, এইভাবে আর কি অনেকগুলো সবগুলো বর্ণ নিয়ে আসে একদম জেড পর্যন্ত আনলাম, এটা দিয়ে যদি আমি একটা মালা গাঁথি, এটাকে আমরা বলি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা। একইভাবে স্বরেও স্বরে থেকে ক খ, বুঝছো, এই সবগুলা যতগুলা বাংলা বর্ণমালা আছে, বর্ণ আছে, সবগুলো মিলাই যদি আমি একটা মালা গাঁথি, এটা হচ্ছে বাংলার বর্ণমালা। তো মালা কিন্তু একটাই, কিন্তু এই মালার মধ্যে অনেকগুলো ফুল থাকে, অনেকগুলো বর্ণ থাকে। তো বর্ণ অনেকগুলো হয় কিন্তু মালা হয় একটা। তাহলে ইংরেজিতেও যেমন অ্যালফাবেট একটা, বাংলাতেও বর্ণমালা কয়টা? একটা। তো এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনির প্রতীকগুলোকে আমরা বলছি স্বরবর্ণ, আবার ব্যঞ্জন ধ্বনির প্রতীকগুলোকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। তবে দেখো এইখানে কিছু ইম্পর্টেন্ট কথা আসবে সামনের দিকে। বাংলা বর্ণমালার মূল বর্ণের সংখ্যা হচ্ছে কতগুলো? 50টা, যার মধ্যে 11টা হচ্ছে আমাদের স্বরবর্ণ, বাকি 39টা ব্যঞ্জন বর্ণ। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। এগুলোকে কি বলছে কি মূল বর্ণের পাশাপাশি, তাহলে এগুলো মূল বর্ণের সাথে, এগুলো কিন্তু মূল বর্ণের অন্তর্গত না। ওকে, তো এগুলো নিয়ে আমরা একটু পরেই ডিটেলস জানবো। তার আগে আমাদেরকে এইখানে দেখাই দিচ্ছে যে স্বরবর্ণ 11টা কী কী, ব্যঞ্জন বর্ণ 11টা কী কী। আমরা কম বেশি হয়তো অনেক দিন পড়ার পরে ভুলে যাই আমাদের স্বাভাবিক ধর্ম। এটাতে লজ্জারও কিছু নাই, দোষেরও কিছু নাই। রিভিশন না দিলে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব পছন্দের যেটা আমাদের করা আয়ত্তে ছিল, এটাও আমরা ভুলে যাব। তো এই জন্য আরেকবার মনে করাই দিছে যে 39টা আমাদের ব্যঞ্জনবর্ণ কী কী আর 11টা স্বরবর্ণ কী কী। তারপর দেখো কি আসছে আমাদের কার বর্ণ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? কার বলি। ঠিক আছে, তবে দেখো এখানে বলছে কি স্বরবর্ণের কার কয়টা? 10টা, কিন্তু আমরা তো জানি স্বরবর্ণ 11টা। কিন্তু তোমরা দেখো কার কোনগুলা, ওই যে আকার, ঋষিকার, দীর্ঘইকার, উকার, হ্যাঁ, একার, ঐকার। তো এই রকম প্রথম যেটা আমাদের শুরু হয়েছে স্বরবর্ণ অ দিয়ে, অ এর কি কোনো কার ছিল? অ এর কিন্তু কোনো কার ছিল না। তো 11টা স্বরবর্ণ হইলেও আমাদের অ যেহেতু বাদ পড়ছে, তাই কার হচ্ছে আমাদের কতগুলো? 10টা। ওকে, তো এই 10টাকে আমরা বলতেছি হচ্ছে কার বর্ণ। তো আমাদের আশা করি সবারই মনে থাকবে যে কার বর্ণ কয়টা পাবো আমরা? 10টা পাবো। কার বর্ণের স্বতন্ত্র কোনো ব্যবহার নাই। স্বতন্ত্র ব্যবহার বলতে শুধু শুধু কার তুমি কোথাও ইউজ করতে পারবে না। আমি দিয়ে দিলাম যে এটা আকার, হ্যাঁ, তো এটা দিয়ে যদি তুমি কোনো একটা অন্য বর্ণের সাথে ইউজ না করো, মূল বর্ণের সাথে, তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না। ওকে, তো আমরা ব্যঞ্জন বর্ণের আগে পরে উপরে নিচে আর কি মেইনলি কারগুলো ইউজ করে আমরা আরও অর্থপূর্ণ করে তুলি আমাদের শব্দগুলোকে। হ্যাঁ, ওকে, কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত না থাকলে, এটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবা, কোনো বর্ণের সাথে ব্যঞ্জনের সাথে যদি কার বর্ণ অথবা হসন্ত না থাকে, তাহলে ব্যঞ্জনটির শেষে একটা অ আছে বলে আমরা ধরে নিই। ঠিক আছে, তো যদি আমরা কোনো কিছুর শেষে হসন্ত দেই নিচে, তাহলে আমরা বুঝাই যে ওইটা আর কি অন্য পরের যেই বর্ণটা আছে এটার সাথে যুক্ত হয়ে আছে। তো যদি আর কি হসন্ত না থাকে অথবা কোনো ধরনের কার না থাকে, আকার, একার, ঋষিকার কিছুই না থাকে, তাহলে আমরা বুঝবো ওইটার শেষে একটা অ এর উচ্চারণ আছে। একটু ফর এক্সাম্পল দেখো তোমরা, যে আমরা যদি স্বরেও বলি, এখানে তো অ আছেই। ব্যঞ্জনে যাও তুমি, প, প এর শেষে কিন্তু একটা অ আছে, প।
কয়ের শেষে অ আছে, ক। হ্যাঁ, তো এইভাবে আর কি সবগুলো ব্যঞ্জনেই যদি তুমি হসন্ত বা কার বর্ণ না পাও তাহলে একটা অ আর কি উচ্চারণ আছে বলে ধরে নেওয়া হয়। তো আমরা কার বর্ণ শেষ করলাম, এবার আমরা সামনের দিকে যাব অনুবর্ণ। হ্যাঁ, তো আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি, ফলা বলি। তো আমরা এতদিন আংশিকটা পড়ছি, তো এখন আমরা পূর্ণাঙ্গতে যদি পড়তে যাই, এই ফলাটা হচ্ছে অনুবর্ণের একটা পার্ট। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ওকে, এই অনুবর্ণের মধ্যে আবার তিনটা আর কি তোমার পার্ট আছে। কি কি? একটা ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। তো ফলাটা আগে প্রথমে আমরা দেখি ফলা কি কি আছে। ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ বা অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, ফলা বলি। তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যেগুলো আর কি ব্যঞ্জনের নিচে অথবা ডান দিকে ঝুলে থাকবে সেগুলোকে আমরা কি বলবো, ফলা বলবো। এখন ফলা আছে টোটাল 6টা। কি কি? ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। তো এই 6টা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, তোমরা চাইলে মনে রাখতে পারো। কিভাবে? আচ্ছা, লিখে দিই। জবের মরণ ল। ল মানে তো আমরা জানি আইন, ঠিক আছে। জব হচ্ছে আমাদের একটা ক্রিমিনাল বান্দা, এই ক্রিমিনাল বান্দা আর কি আইন দেখলেই ভয় পায়। ওকে, স্বাভাবিক, ক্রিমিনাল তো আইন দেখলে ভয় পাবেই। এই দিয়েই আমরা আর কি মিলাবো। যেমন এই যে জ দিয়ে আমাদের জ ফলা। ওকে, এই ব দিয়ে হচ্ছে আমাদের ব ফলা, তারপর র দিয়ে হচ্ছে আমাদের র ফলা, ম দিয়ে হচ্ছে আমাদের ম ফলা। র একবার ইউজ করছি, আর দরকার নেই, এটা মূর্ধন্য না, এটা দন্তন্য হবে। ন দিয়ে হচ্ছে ন ফলা, আর ল দিয়ে হচ্ছে আমাদের ল ফলা। আশা করি 6টা ফলা তোমরা আর ভুলে যাবা না। ওকে, তো আমরা এরপর রেফের দিকে যাই। রেফ দেখো, র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ। যেমন আমরা যে বর্ণের কথাই বলি, হ্যাঁ, বর্ণের উপরে কিন্তু রেফ আছে। তো এই যে যার উপর রেফ আছে তার আগেই আমরা ওই রটা উচ্চারণ করে ফেলি। হ্যাঁ, তো রেফের ভূমিকা তুমি এইটাতেই বুঝতে পারবা। যদি আর কি রেফ না থাকতো তাহলে কিন্তু বর্ণ আর বর্ণ হইতো না, বন হয়ে যেত। ওকে, তো এই হচ্ছে আমাদের রেফের ব্যবহার। এরপর আমরা যাব বর্ণ সংক্ষেপে। এটাও খুব সিম্পল। যখন আমরা যুক্ত বর্ণ লিখি তখন দেখবো আমরা উপরের বর্ণটাকে সংক্ষেপ করে লিখি, ছোট করে লিখি, কারণ নিচে আরও একটু অ্যাড করতে হবে অন্য একটা বর্ণ, তাই না? তো যুক্ত বর্ণ লিখতে গিয়ে অনেক সময় বর্ণকে আমরা কি করি, সংক্ষেপ করি। এই সংক্ষেপ করলেই সেগুলোকে আমরা কি বলবো, বর্ণ সংক্ষেপ বলবো। ওকে, যেমন এই যে উম আছে, তারপর দ, ন, ম, মূর্ধন্যস্ব, দন্তস্ব। হ্যাঁ, এগুলো আর কি আমাদের বর্ণ সংক্ষেপ। তোমরা ছবিতে দেখলেই ভালো করে বুঝতে পারবা যে এর নিচে আরও কিছু যুক্ত হবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে খণ্ডের ত যেই বর্ণটা আছে সেটা আর কি তয়ের একটা বর্ণ সংক্ষেপ, বুঝছো? নর্মালি কিন্তু বর্ণ সংক্ষেপগুলো আমাদের বর্ণমালায় যুক্ত থাকে না স্বতন্ত্র বর্ণ হিসেবে, কিন্তু মজার ব্যাপার এই যে আমাদের তয়ের বর্ণ সংক্ষেপ খণ্ডের ত, এই খণ্ডের তও কিন্তু আমাদের কি স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো এমসিকিউ, আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আমরা আসি আমাদের যুক্ত বর্ণে। সেই ছোটোবেলা ক্লাস 1-2 থেকেই মনে হয় আমরা শুরু করছি আমাদের যুক্ত বর্ণ, তাই না? তো যুক্ত বর্ণে কী হয়, নামেই আছে যুক্ত বর্ণ, মানে বর্ণ যুক্ত হবে, 2টা বা ততোধিক বর্ণ যুক্ত হইতে পারে, একাধিক বর্ণ যুক্ত হয়ে আমাদের যুক্ত বর্ণ গঠিত হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো চেনা যায় না। ওকে, তো এইভাবে আর এই দিক থেকে আমরা কিন্তু যুক্ত বর্ণকে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমাদের স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ কোনগুলা? স্বচ্ছ মানে তো ট্রান্সপারেন্ট, যেটা আর কি দেখতে পারবা তুমি। তো যুক্ত বর্ণের দিকে যদি তাকায় তুমি বুঝতে পারো যে ওইখানে কোন কোন বর্ণ যুক্ত হয়েছে, তাহলে আমরা ওগুলাকে বলবো স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যদি আর কি দেখে আমরা না বুঝতে পারি যে ওর মধ্যে কি কি বর্ণ যুক্ত হয়েছে, তাহলে আমরা এগুলোকে কি বলবো, অস্বচ্ছ যুক্ত বর্ণ। একটু তোমরা স্বচ্ছ দিকে তাকাও, এই দেখো কয় ট, জয় জ, জয় ঝ, ইয় ঝ, ডয় ড। হ্যাঁ, এইভাবে সবগুলাকেই অলমোস্ট পড়া যাবে। ঠিক আছে, দয় ব, দয় ম, নয় ঠ, নয় ড, নয় স। হ্যাঁ, তা বয় জ, বয় দ। ওকে, এইভাবে সবগুলা কিন্তু তুমি দেখো, এগুলোকে দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা না। যেমন এইখানে কয় ত লিখছে। ওকে, আমরা মানে ছোটো থেকে পড়ে অভ্যস্ত, আমরা দেখে হয়তো বুঝলাম, কিন্তু এইটা দেখে আমরা বুঝতে পারবো না
যে এখানে কোন কোন বর্ণ যুক্ত হয়েছে। এই কয় তয়ের মধ্যে দেখো তো তুমি কোথাও কয়ের কোনো চিহ্ন পাচ্ছ না। ওকে, এই যে কয়ের দেখো এখানেও কয়ের কোনো চিহ্নই নাই। ওকে, তারপর এই যুক্তক্ষ দেখো, এটার সংক্ষেপ আমরা মোটামুটি জানি, ক যোগ মূর্ধন্যস্ব, তাই না? তো এইখানে কিন্তু ক দেখা যায় না দেখা যায় মূর্ধন্যস্ব। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এই যুক্তবর্ণের মধ্যে সবথেকে কঠিন যুক্তবর্ণ মনে হয় এইটা। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি মন দিয়ে এটা পড়ে নিবা। ঠিক আছে, ওকে। তারপর দেখো লাস্ট ওয়ান, সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ কি? এই যে আমরা যেগুলোকে অঙ্ক বলি, এগুলাকে আমরা বাংলায় বলতেছি সংখ্যাবর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যাবর্ণ রয়েছে। কি সেগুলো? 0 থেকে 9 পর্যন্ত। এগুলাকে আমরা বলবো হচ্ছে সংখ্যাবর্ণ। সো 10টা আমাদের সংখ্যাবর্ণ, 0 আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9। এই ছিল আমাদের পঞ্চম পরিচ্ছেদ। তো আমরা একটু অনুশীলনীর এমসিকিউগুলো দেখি কি কি আছে। বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টা? ঠিক আছে, ওকে। মৌলিক স্বরধ্বনির কথা বলছে। মৌলিক স্বরধ্বনি আমরা জানি যে মোট মৌলিক স্বরধ্বনি কতগুলো? 37টা। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি না, মৌলিক ধ্বনি 37টা, মৌলিক স্বরধ্বনি তার মধ্যে 7টা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে কতগুলো? 30টা। ওকে, তো আমাদের অ্যান্সার হবে কয়টা? 7টা। তবে মৌলিক স্বরবর্ণ কিন্তু 6টা, কারণ ওইখানে যে আমরা 7টা দেখছিলাম তার মধ্যে আমাদের একটা ছিল হচ্ছে অ্যা। এই অ্যা এর কিন্তু কোনো, এটা কিন্তু বর্ণ না, স্বীকৃত বর্ণ না। তো এই 7টা থেকে এই অ্যা বাদ দিলে 6টা। ওই 6 হবে কখন? যখন না থাকবে মৌলিক স্বরবর্ণ কয়টি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো কি বলছে, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না। আমরা জানছি যদি বাধা না পায় তাহলে এগুলোকে আমরা স্বরধ্বনি হিসেবে বলি, আর যদি বাধা পায় তাহলে এগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি হিসেবে বলি। ওকে, ধ্বনির প্রতীককে কি বলা হয়? আমরা জানি ধ্বনির প্রতীককে কি বলি? বর্ণ বলি। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত যদি না থাকে তাহলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? আমরা পড়লেই বুঝতে পারবো। দেখো, ক, অ, খ, অ, গ। সো অ্যান্সার হবে আমাদের অ। তারপর দেখো শয়ন, এই যুক্তবর্ণটা আমাদের মোটামুটি পরিচিত। যেমন আমরা কৃষ্ণ লিখি, তাই না? তারপর ধরো তৃষ্ণা লিখি। তো এগুলাতে আমরা এই যে শয়নটা ইউজ করি। তো এর মধ্যে কি কি আছে বলো? মূর্ধন্য স যোগ মূর্ধন্য। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? কারবর্ণ বলি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? কারবর্ণ, অনুবর্ণ, ফলা নাকি রেফ? অনুবর্ণ। আগে কিন্তু আমরা ফলা দাগানোর ট্রাই করতাম, হ্যাঁ। আচ্ছা, নিচের কোন জোড়াটি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ এবং অস্বচ্ছ। ওকে, কার বাংলা কার বর্ণের সংখ্যা কতগুলো? আমরা জানছি যে টোটাল 11টা স্বরবর্ণ থাকলেও অ এর কোনো আকার নাই, সো কার বর্ণ নাই। তো হবে কয়টা? 10টা। বাংলা সংখ্যাবর্ণ কয়টা? এটাও আমাদের 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তো এই ছিল আজকের আমাদের পরিচ্ছেদ 5। তো কোথাও প্রবলেম থাকলে তোমরা জানাও। তো এই অনুযায়ী আমরা পরের পরিচ্ছেদের দিকে যাব নেক্সট ক্লাসে।